আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা সোমবার স্থানীয় সময় রাত 10টায় নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। আজ ডক্টর ইউনূস জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৭ সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং USAIDর প্রশাসক ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। ৩ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২৭ সেপ্টেম্বর দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম X হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এদিকে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার X পোস্টে লিখেছেন, আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। কক্সবাজারে চকরিয়া যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। সোমবার রাত ৩:৩০টার দিকে ডোলা হাজরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হন এই সেনা কর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডোলা হাজরার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত ৩:৩০টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সিয়াম হাসান ২০১৮ সালে বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি। তাকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের অন্যতম বাংলাদেশি সদস্য আলতাফ খানকে কুয়ালালামপুর থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশে ১০৩ জন ব্যবসায়ীর নামে মামলা করে দেশ ছেড়েছিলেন বিতর্কিত এই ব্যবসায়ী। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির গোয়েন্দারা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সচিব সহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন আলতাফ হোসেন। তিনি নিজেও একটি রিক্রুটিং এজেন্সির মালিক, যার নাম আফিয়া ওভারসিজ। নিজে দাবি করেছিলেন গণ অভ্যুত্থানের আগে তার এজেন্সি বা তিনি নিজে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দিয়ে খুইয়েছেন, যার পরিমাণ ৩২ কোটি। এই টাকা ফেরতের দাবি নিয়েই মামলা করেছিলেন মূলত আলতাফ হোসেন এবং জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও খুঁজতে থাকে তাকে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও নানা অভিযোগ দেয়া হয় বিভিন্ন সংস্থায়। সে আমাকে ছাড়াও বহু এজেন্সি থেকে ধরেন সিন্ডিকেট করার জন্য সে 50 জনের লোকের থেকে টাকা নিচ্ছে এবং কি ফেরত দিছে না দিছে আমি জানি না, কিন্তু আমি জানি এয়ার ট্রিপের খায়ের সাহেব সহ আরো প্রায় 50 জনের মতো তারা লাইসেন্স সিন্ডিকেটে ঢুকাই দিবে বলে তাদের থেকে টাকা জমা নিয়েছিল। কতটুকু ফেরত দিছে আমার জানা নাই। রোববার রাতে মালয়েশিয়ায় আটক হন আলতাফ হোসেন। দেশটির দুর্নীতি দমন কমিশন MSCCর গোয়েন্দারা তাকে ধরতে আগে থেকেই
ওত পেতেছিলেন সেখানে। ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশ জানায়, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন আলতাফ। তাকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতাও বলছেন দেশটির কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। টানা ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে ৩ দিন আটকে থাকার পর পর্যটকরা থেকে ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল ৭টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটর সাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক। এছাড়া খাগড়াছড়ি সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। এদিকে অন্য ২ জেলা বান্দরবান ও রাঙামাটির যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। বরাদ্দের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় হুমকির মুখে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি পরিষেবা, পানি ও পয় ব্যবস্থা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়ি সহ ৩ পাহাড়ি জেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পাড়া কেন্দ্র। ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৯৮৩ সাল থেকে এই কেন্দ্র পরিচালনা করে আসছে। এসব পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষাসহ ১৯টি বিষয়ে যোগ্যতা অর্জন করে বিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুত করা হয়। ভিটামিন এ ক্যাম্পেইন, টিকা দেয়া সহ বিভিন্ন কাজের সহযোগিতা করেন পাড়া কেন্দ্রের কর্মীরা। এছাড়াও এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের সংখ্যাসহ সব তথ্য টানানো থাকে কেন্দ্রে। গত বছরের জুলাই থেকে পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় ৩ পার্বত্য জেলার লাখো শিশুর শিক্ষা বিকাশ সহ পাহাড়ের প্রত্যন্ত এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোর অবস্থান একটু দূর হওয়াতে পাড়া কেন্দ্রগুলোতে সহজেই ছোট ছোট শিশুরা পাড়া কেন্দ্রগুলোতে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এই প্রকল্পটি খুবই চালু করা দরকার। অন্যদিকে প্রকল্প বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়া কেন্দ্রের অবকাঠামো। পাড়া কর্মী ও মাঠ সংগঠকদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ ও নতুন প্রকল্প শুরু না হওয়ায় বেতন ভাতা পাচ্ছেন না তারা। ৮ মাস চলতেছে, আমাদের কোনো বেতন ভাতা নাই। খুবই কষ্টের মাঝে আছি। অপেক্ষায় থাকলেও মানে একটা নিশ্চিততা পাচ্ছি না, আবার অন্য কাজেও যেতে পারতেছি না। আর এই প্রকল্প না থেকে স্থায়ীভাবে করা হতো মানে ভালো হতো আর কি। উন্নয়ন বোর্ডের তথ্যমতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের জুন মাসে। নতুন প্রকল্পের প্রণয়ন করে পরিকল্পনা পাঠানো হয়েছে। এখন একনেকে অনুমোদনের অপেক্ষায়। নতুন প্রকল্প প্রণয়ন পূর্ব ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। একনেকের অপেক্ষায়। একনেক সবাই অনুমোদন পেলেই পাড়াকেন্দ্র তথা পাড়াকেন্দ্রের কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব। ৩ পার্বত্য জেলায় ৫,৮০০টি পাড়াকেন্দ্র রয়েছে। প্রত্যেকটিতে রয়েছেন একজন পাড়াকর্মী। পার্বত্যাঞ্চলের মা ও শিশুর সার্বিক উন্নয়নে গড়ে তোলা পাড়া কেন্দ্রগুলো পুনরায় চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর শাহবাগ থানায় গত ৯ আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড এবং তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বলার পরেও অত্যন্ত অনুরোধ করা সত্ত্বেও বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং অন্যান্য চিকিৎসার বিষয়টাও সে সতর্কতার সাথে ব্যবহার করতে বলছেন। উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে
একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়, সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চললেও বেশ কিছু কারখানায় কোনোভাবে শ্রমিক অসন্তোষ ঠেকানো যাচ্ছে না। আশুলিয়া শিল্পাঞ্চলের সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে দাবি দেওয়া না মানায় 9টি গার্মেন্টস কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে আগে থেকে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 46টি তৈরি পোশাক কারখানা। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। টানা কয়েক সপ্তাহের এই শ্রমিক আন্দোলনে অনেক কারখানাতেই উৎপাদনে ভাটা পড়েছে। ক্রয়াদেশ অনুযায়ী সময়সীমার মধ্যে পোশাক ডেলিভারি দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হুমকির মুখে পড়েছে বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান কফির উৎপাদন। 7 দশকের মধ্যে সবচেয়ে কম কফি উৎপাদন হয়েছে এবছর। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন বলছে এর ফলে চলতি বছর কফির দাম বেড়েছে প্রায় 55%। ফলে আশঙ্কা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে সাধারণের সাধ্যের বাইরে চলে যেতে পারে জনপ্রিয় এই পানীয় পণ্যের দাম। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। আয়েশ করে কফি পানের দিন কি তবে ফুরিয়ে আসছে? কফির সুঘ্রাণ ছাড়া যাদের একটি দিনও কাটে না, তাদের কাছে কেমন হতে পারে কফিবিহীন বিশ্ব? তা ভাবাই যায় না। বিশ্বে 120টিরও বেশি জাতের কফি চাষ হয়, যার মধ্যে সবচেয়ে বেশি আসে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। গবেষণা বলছে 2050 সালের মধ্যে বিশ্বের কফি উৎপাদনকারী জমির 43 থেকে 58% ফলনের অনুপযোগী হয়ে উঠবে। 150 বছর ধরে কফি উৎপাদনের শীর্ষে ব্রাজিল বছরে গড়ে 26 কোটি 80 লাখ মেট্রিক টন কফি উৎপাদন করে। তবে বৃষ্টির স্বল্পতা, দাবানল ও খরার কারণে 7 দশকের মধ্যে উৎপাদন কমেছে এবছর। আমি প্রায় 8 থেকে 10 হাজার কফি গাছ হারিয়েছি। এবার অন্তত 500 থেকে 600 ব্যাগ কফি উৎপাদনের আশা করেছিলাম, কিন্তু অর্ধেক গাছই নষ্ট হয়ে গেছে। আমাদের 600 হেক্টর জায়গায় কফি বাগান পুড়ে গেছে। এমন উত্তপ্ত আবহাওয়া কফি চাষের একদমই উপযোগী নয়। এতে কফি উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে। ইতিমধ্যেই নিউ ইয়র্কে অ্যারাবিকা ও ইউরোপে রোবাস্টার দাম অনেক বেড়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এপ্রিল থেকে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি, ফলে কমেছে কফির উৎপাদন। এছাড়াও কন্টেইনার সংকট, বন্দরে পণ্যজট ও গাজা যুদ্ধের কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়া কফির বাজারকে উত্তপ্ত করে তুলেছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন আইসিও বলছে, কম দামের কফি হিসেবে পরিচিত রোবাস্তা 1 সপ্তাহের ব্যবধানে 4.2% বেশি দামে বিক্রি হচ্ছে, যা গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরে কফির দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন কফি সরবরাহকারী প্রতিষ্ঠান জেমস মাকার। কফি গাছে ছায়া দেয় এমন গাছ রোপণ সহ কফির উৎপাদন বাড়াতে নানা উপায় দিচ্ছেন কৃষিবিদ ও বিজ্ঞানীরা। তবে যদি তাপমাত্রা বাড়তেই থাকে, তাহলে হয়তো কফির উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।